এই নিয়ে নবমবারের মতো আমার বিয়েটা ভেঙে গেছে। এই বিয়েটা অবশ্য হয়েই গিয়েছিল। ছেলের মা এসে আংটি পরাতে আমার আঙুল ধরেছে পর্যন্ত। আর ঠিক তখনই বরের ছোট মামা ডাকলেন তার বোনকে, অর্থাৎ আমার হবু শাশুড়িকে। আপা। বরের মা তাকালেন। বরের মামা বললেন, একটু এদিকে আসো আপা, কথা আছে। বরের মা বললেন, আহা, আংটিটা পরিয়ে যাসি, তুই একটু ওয়েট কর। বরের মামা তখন বললেন, জরুরি কাজ, আংটি পরানোর আগেই আসতে হবে তোমাকে। বরের মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দাঁড়াও মা, আমি একটু শুনে আসি ও কি বলে, কেমন? আমি মুচকি হাসলাম আর দাঁড়িয়ে রইলাম আমার হবু শাশুড়ির জন্য। তিনি আবার আসবেন আর আমার অনামিকায় চকচকে সোনালি আংটি পরিয়ে দেবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার হবু মামা শ্বশুরের কথা শুনতে গিয়ে আমার হবু শাশুড়ি আর আমার কাছে ফিরে এলেন না আংটি পরাতে। তিনি বারান্দায় ডেকে নিলেন বাবাকে। তারপর বললেন, ভাই সাব, বিয়েটা হবে না। আব্বা মুখ মলিন করে বললেন, এ কি বলছেন আপনি, কেন হবে না? বরের মা বললেন, এর আগে আপনার মেয়ের 8 বার বিয়ে ভেঙেছে, বিয়ে ভাঙা মেয়েকে আমি আমার পুত্রবধূ করব না। এই কথা শুনে আমার বাবার সঙ্গে সঙ্গে বারান্দার পিলার ধরে বসে গেলেন। আর আমার সৎমা এসে আমার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেলেন উঠোনে। তারপর আমায় মাটিতে ফেলে দিয়ে বললেন, পোড়া কপালি, তোর লাইগা আমার মাইয়াডারেও বিয়ে দিতে পারতাম না আমি, তোর তো জীবনেও বিয়ে হবে না, পিছনে আমার মাইয়াডারও হইব না। বড় বইনের বিয়া না হইলে ছোট বইনের বিয়া হইব কেমনে? আব্বা তখন আম্মাকে বললেন, রাখো তো, আমার মা মরা দুঃখী মেয়ে, এরে তুমি এত বকো কেন? আবার মুখ থেকে এমন কথা শুনে আম্মা আব্বাকে ধমক দিয়ে উঠলেন, আল্লাদি বাপ, একটা কলঙ্ক জন্ম দিছে। আপনার এই মাইয়ারে লইয়া আপনি এই বাড়ি থাইকা বাহির হয়ে যান কইলাম। আপনার মাইয়ার লইগা আমার মাইয়ার সুন্দর জীবন আমি নষ্ট হইতে দিতাম না। আব্বা তখন চুপ মেরে গেলেন, যেন কোনো উত্তর তিনি খুঁজে পাচ্ছেন না। আর রাতে সবাই প্লেট টেনে নিয়ে খেতে বসেছে। আমিও গিয়ে সবার সাথে প্লেট টেনে খেতে বসে পড়লাম। কিন্তু আম্মা সবার প্লেটে ভাত বেড়ে দিলেও আমার প্লেটে দিলেন না। আব্বা বললেন, এ কি, বিথির প্লেটে ভাত দিলে না যে? আব্বা তখন গমগমে গলায় বললেন, হের কপালে এই বাড়ির ভাত উইঠা গেছে, এরে আমি ভাত দিব না। কত করে আপনারে কইয়েছিলাম যে আমার ভাতিজার মতন এমন ছেলে মিলানো বহুত কঠিন, শুনলেন না। ছেলের রাগ বেশি, এটা আপনার সমস্যা। রাগ এই পৃথিবীর কোন পুরুষের না আছে? লক্ষ্মী ছেলের কাছে আপনের মেয়ের বিয়া দেবেন, দেখি লক্ষ্মী ছেলে আপনার কই মিলবে না, এটা আমিও জানি। আমার সৎমা চান তিনি আমাকে তার ভাইয়ের ছেলে হাসানের জন্য তার ঘরের বউ করে নিয়ে যেতে। কিন্তু হাসান সম্পর্কে আব্বা খুব ভালো করেই জানেন যে হাসানের শুধু রাগই বেশি না, তার চরিত্রও খারাপ। শত শত মেয়ের সাথে সে প্রতারণা করেছে। তাছাড়া ক্ষমতাসীন লোকের ছত্রছাড়াই থেকে সে খুনও করে। এই জন্যই আব্বা না করে দিয়েছেন। কিন্তু আমার সৎ মা আব্বার এই না বলাটা খুব সহজে মেনে নিতে পারেননি। এই জন্য তিনি আমার বিয়ের কোনো আলাপ এলেই খুব কূটকৌশলের বরপক্ষের লোকেদের কানে তিনি এই কথা বলে দেন যে আমার নাকি চরিত্রের সমস্যা। অনেক ছেলের সাথে আমার শারীরিক সম্পর্কও হয়েছে। কি অসভ্য ব্যাপার! আব্বা এর জন্য আম্মাকে বকতেও পারে না। বেশি বকাঝকা করলে আম্মা আব্বাকে হুমকি দিয়ে বলেন, একটা কল দিলে আপনার মাইয়ার কি হইব জানেন? আব্বা থরথর করে কেঁপে ওঠে, বলে, কি হইব? আম্মা বলেন, ইজ্জত যাইব, আমার ভাতিজার হাতে ইজ্জত যাইব। আব্বা তখন চুপ হয়ে যান। আম্মা তবুও বলেন, হাসান গত পরশুও একটা মার্ডার করছে চেয়ারম্যানের পোলারে, হের সাথে লাগতে গেলে হে কাউরে ছাড়ে না, ফুপারেও ছাড় দিব না। কথাটা শুনে ভয়ে আব্বার মুখ কেমন শুকিয়ে যায়।
তাই তিনি শীর্ণ মুখে ফ্যাল করে আমার দিকে তাকান। আমার তখন খুব কান্না পেয়ে যায়, তাই আমি ওখান থেকে উঠে চলে যাই বারান্দার দিকে। ওখানে দাঁড়িয়ে থেকে কাঁদতে থাকি। আব্বা বাড়া ভাত রেখে হাত ধুয়ে উঠে পড়লেন। তারপর তিনি ঘর থেকে চুপচাপ বের হয়ে চলে যান বাইরে। আব্বা বাইরে চলে গেলে আম্মা আসেন আমার কাছে, এসে ধমক দিয়ে বলেন, কপাল যদি ভালো রাখতে চাস তাহলে বিয়াডায় রাজি হইয়া যা, নাইলে তোর জীবনটা বরবাদ কইরা দিব কইলাম। আমার তখন রাগ পেয়ে যায় খুব। রাগে আমি জোর গলায় বলে উঠি, পৃথিবীতে মনে হয় তোমার মতন খারাপ মহিলা আর একটাও নাই। কথাটা শুনে আম্মা খুব রেগে যান আর তার চোখ আগুন করে মুহূর্তে আমার গালে একটা চর বসিয়ে দেন। তারপর আমার চুল ধরে টেনে ফেলে দেন মেঝেতে। আমি ব্যথায় কুকড়ে উঠে কাঁদতে থাকি। তারপর আম্মা এসে আমার গলা চেপে ধরেন। আমি তখন কান্না বেচা গলায় বলি, আম্মা আমার কষ্ট হচ্ছে খুব। আম্মা শোনে না, তিনি চেপে ধরে রাখেন অনেকক্ষণ আমার গলা। তারপর যখন দেখেন আমার চোখ উল্টে আসছে তখন ছেড়ে দেন। আমি ক্লান্ত হয়ে বারান্দার দেওয়ালের ওপর হেলে পড়ি। আমার চোখ থেকে টপ টপ করে জল নামতে থাকে। আম্মা তখন বলেন, তোর বাপের কাছে যদি কস তোরে আমি মারছি, তাহলে কিন্তু তোরে জানে মাইরা ফেলমু। যদি ভালো থাকতে চাস তাহলে রাইতে শুইয়া শুইয়া চিন্তা ভাবনা কর যে সারা জনম কি ভিক্ষুকের মতন ঘুইরা ঘুইরা খাবি না রাজরানীর মতন খাইবি। তুই যদি বিয়াতে রাজি হস তাহলে হাসান তোরে রাজরানী কইরা রাখবো, আর না হলে তোর হাত পা ভাঙ্গা দিয়া ঘর থাইকা বাহির করিয়ে দেব আমি। এরপর রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা খাইবি। আমার মুখ দিয়ে কান্নার জন্য তখন আর কোনো কথা আসে না। আমি বারান্দায় বসে থেকে এক মনে শুধু কাঁদতেই থাকি আর মনে মনে বলি, মা গো, তুমি মরে গিয়ে আমায় কেমন বিপদে ফেলে গেলে। তুমি চলে যাওয়ার সময় আমায় কেন নিয়ে গেলে না। রাত বাড়তে থাকে, আব্বা ঘরে ফেরে না। আমিও বারান্দায় বসে থাকি। আম্মা নিতুকে নিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আমাকে একটিবারের জন্য বলে না যে তুই ঘরে আয়, এসে শুয়ে পড়। বারান্দায় বসে থেকে আমার চোখ লেগেই আসছিল। হঠাৎ আব্বা এসে আমার মাথায় আলতো স্পর্শ করায় আমি জেগে উঠি। আব্বা তখন কাঁপা কাঁপা গলায় বলে, তোর মা তোরে এখানে রেখে দরজা বন্ধ করে দিয়েছে। আমি চুপ করে থাকি। আব্বা তখন বলে, বল, কথা বল। আমি তখন কেঁদে উঠি ফুঁফিয়ে। কাঁদতে কাঁদতে আব্বাকে জড়িয়ে ধরে বলি, আব্বা গো, আমার আর ভালো লাগে না এখানে। আম্মা খালি মারে, হুমকি দেয়, না জানি কখন কি করে বসে। তুমি আমারে এইখান থেকে অন্য কোথাও নিয়ে যাও আব্বা। আব্বা আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, মারে, আমি তোর ভালোর জন্য নতুন বিয়ে করলাম। ভাবছিলাম মা হারা মেয়ে আবার মা পাইব, কিন্তু এইটা কি আগে জানতাম রে মা। ঘরে আমি যারে আনছি সে মা না, সে তো একটা ডাইনি। আব্বার গলা ধরে আসে, চোখের পানি এসে যায়। তিনি তার এক হাতের পিঠ দিয়ে চোখ মোছেন। আমি তার বুকের ভেতর একটা ছোট্ট পাখি ছানার মতন কাঁপতে থাকি আর চোখের জলে ভাসিয়ে ফেলি আব্বার পাঞ্জাবি। আব্বা দরজায় কড়া নাড়েন, কিন্তু আম্মা দরজা খোলে না। আব্বা এবার ডাকতে থাকেন, আম্মাকে ডাকেন। আম্মা দরজা খুলে দেয় না, সাড়াও দেয় না। আব্বা এবার নিতুকে ডাকলেন। নিতু বলল, আসতেছি আব্বা। কিন্তু আম্মা নিতুকে এমন ধমক দিলেন, ধমক দিয়ে বললেন, খবরদার, বাপ বোনের প্রতি অত দরদ দেখানো ভালো না। আজ থাইকা আমি যা কইয়াম তাই হইব। এরা বারান্দাতেই থাকবো, ওইখানেই ঘুমাবো। আব্বা তখন রাগে অগ্নিশর্মা হয়ে দরজায় গিয়ে লাথি মারেন তার শরীরের সমস্ত জোর দিয়ে। দরজাটা তখন প্রচণ্ড রকম কেঁপে ওঠে আর দ্বিতীয় লাথি মারার সময় দড়াম করে ভেঙে যায় দরজার খিল। তারপর আপনা আপনি খুলে যায় দরজা। আব্বা এবার দ্রুত ঘরে প্রবেশ করে আম্মার কাছে যান আর আম্মাকে খাট থেকে এক টানে নামিয়ে এনে চুল ধরে টেনে বের করে দেন ঘর থেকে। তারপর বারান্দা থেকে এক ধাক্কায় উঠানে ফেলে দিয়ে বলেন, যা,
এই বাড়ি থাইকা তুই এবার বাহির হইয়া যা। আম্মা উঠোনে ধুলোবালির ওপর থেকে উঠে শাড়িতে লেগে থাকা ধুলো ঝেড়ে পরিষ্কার করতে করতে বলেন, ভালো হইচ্ছে না কইলাম কামডা। তুই জানোস না তুই কার শরীরে হাত তুলছস? তোর হাত যদি আমি ভাইঙ্গা না দিই তাহলে আমি এক বাপের পয়দা না। আব্বা তখন ঘৃণা মেশা একদলা থুতু উঠানে ফেলে দিয়ে বলেন, যা যা, দেখা যাইব তুই কয় বাপের পয়দা। আম্মা তখন উঠোন থেকেই নিতুকে ডাকলেন, নিতু আয়। এই বাড়ি যতদিন আমার দখলে না আসবো ততদিন আমি এই বাড়িতে ফিরবো না। আব্বা বললেন, নিতু আমার মেয়ে, সে তোর সাথে যাবে না। নিতুর সম্ভবত যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আম্মা তার দিকে এমন চোখে তাকালেন যে নিতু ভয়ের চোটেই আম্মার পিছনে পথ ধরল। যাওয়ার সময় বাড়ির দেউটি পর্যন্ত এগিয়ে আম্মা একবার পিছনে তাকালো, তারপর চিৎকার করে বলে গেল, তোকে আর তোর মাইয়ারে দুঃখের সাগরে ভাসাইতে না পারলে আমি এক বাপের পয়দা না। আমার সৎ মা যে বিষধর জাতের সাপ সেটা আগে থেকেই আমি জানতাম। সেই ছোট্ট ভেলা থেকেই তো তার হাতের মার খেয়ে বড় হয়েছি, কিন্তু তিনি আমায় এমনভাবে মারতেন যেন আব্বা কোনোভাবেই টের না পান। তাই আমি তখন খুব লুকিয়ে চুরিয়ে কাঁদতাম, যেন আব্বা কোনোভাবেই বুঝতে না পারেন যে আমি কাঁদছি। ক্লাস 2-এ পড়ার সময় একদিন আম্মার সাথে আমি গোসল করছিলাম পুকুর ঘাটে বসে থেকে। আম্মা তখন বললেন, বিথি, ব্যাঙের মতন লাফ দিয়া দিঘির মাঝখানে পড়তে পারবি? আমি তখন খুব ভীতু টাইপের ছিলাম, তাই বললাম, না গো, আমি পারবো না। এই কথা বলার পর আম্মা বলল, শোন, তোরে ব্যাঙ হইয়া যে দিঘিতে লাফ দিতে কইছি, সাবধান, এইটা তোর বাপের কাছে কইছ না, কইলে কিন্তু তোরে মাইরা ফেলমু। আমি তখন ভয়ে ভয়ে বললাম, বলবো না আম্মা, কারোর কাছে বলবো না, তুমিও আমায় মাইরা ফেলো না। সেই ছোট্টবেলায় আমার এই কথাটার কারণ বুঝতে না পারলেও এখন স্পষ্ট বুঝতে পারছি কেন সেদিন আম্মা আমায় পুকুরে ব্যাঙের মতন ঝাঁপ দেওয়ার কথা বলেছিল। যেই মা কোনো কারণ ছাড়াই সেই ছোট্টবেলায় কৌশলে আমায় মেরে ফেলার চেষ্টা করতে পারে, সেই মা এখন তো আরও ভয়ানক কিছু করেই ছাড়বে। বিকেলবেলা বারান্দায় আব্বার পাশে বসে আমি বললাম, আব্বা, আমার কেমন জানি ভয় হচ্ছে, সত্যি সত্যি ভয় হচ্ছে। আব্বা, আম্মা যদি তার ভাইয়ের ছেলেকে নিয়ে আসে আমাদের বাড়িতে, তখন কি হবে আমাদের? আব্বা খানিক সময় চুপ করে রইল, তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মারে, সারা জীবন একটা মিথ্যা কথা বলি নাই, কারোর কাছে একটা টাকা মাইরা খাই নাই, কারোর কাঁচা আলপথে পা দিই নাই, আমি জেনে বুঝে কাউকে কথাতে আঘাতও দিই নাই। আমি যেহেতু কারোর ক্ষতি করি নাই, তাহলে আমার ক্ষতি কেমনে মাইনা নিব এই সৃষ্টিকর্তা? আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখি। আব্বার মুখের কথাগুলো শুনে আমার মনের ভিতর দিয়ে হিম শীতল বাতাস বয়ে যায়। অদ্ভুত আনন্দে আমি আব্বার মুখের দিকে তাকাই। কি সুন্দর, কি পবিত্র মুখখানি। এই মুখটার দিকে তাকিয়ে আমার মনে হয় পৃথিবীতে বাবারা হলো সন্তানের জন্য ছায়াদানকারী বৃক্ষ। যার বাবা এই দুনিয়ায় বেঁচে নেই, সেই জানে কেবল রোদ ঝড় বৃষ্টির কবল থেকে একা বাঁচার কি কষ্ট। 3 দিন পর রাতের বেলায় হঠাৎ আম্মা ফোন দিলেন। আব্বা ফোন ধরলেন না, কিন্তু বারবার যখন ফোন দিচ্ছেন তখন ধরে বললেন, কি হয়েছে, ফোন দাও কেন? তুমি না আমার এই দুঃখের সাগরে ভাইসাতে আসবা? কই, দিন তো 3টে চলে গেল, এখনো আসলা না তো? আম্মা উপাস থেকে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে উঠল। কান্নার জন্য কোনো কথা বলতে পারছে না। আব্বা অস্থির হয়ে উঠে জিজ্ঞেস করলেন, কি হইল, কাঁদতেছো কেন, কথা কও? আম্মা কোনো কথা বলল না, কাঁদতে কাঁদতে ফোন রেখে দিল। তারপর আব্বা আবারও ফোন দিলেন, কিন্তু সেই ফোন বন্ধ। বারবার চেষ্টা করেও আম্মার ফোনে কল দিতে পারলেন না। আব্বা তখন চিন্তায় কেমন অস্থির হয়ে উঠলেন। আমি বললাম, কি হয়েছে আব্বা, কি হয়েছে? আব্বা তখন কপালের ঘাম মুছতে মুছতে বলল, আমার কেমন ভয় লাগতেছে রে বিথি, বিরাট ভয় লাগতেছে।
আব্বা ঠিক করেছিলেন নিতুর মামার বাড়ি যাবেন। তিনি চিন্তায় অস্থির হয়ে উঠেছিলেন। না জানি কি বিপদ হলো ওদের। নয়তো কাঁদবে কেন ফোন করে আম্মা? আর কথা না বলে ফোনের সুইচই বা কেন অফ করে দিল? কিন্তু আব্বার আর যাওয়ার প্রয়োজন হলো না। পরদিন দুপুরবেলায় আম্মা নিজেই ফিরে এলেন, কিন্তু তিনি এলেন একা। নিতু আসেনি। তার চোখ মুখ কেমন ফোলা ফোলা, চেহারা মলিন হয়ে আছে। আম্মা ঘরের বারান্দায় পা রেখেই চিৎকার করে কেঁদে উঠলেন আর ডাকলেন আমাকে। বললেন, বিথি, মারে মা, তুই কই? হায়, একটু এদিকে আয়। আমি দৌড়ে গেলাম আম্মার কাছে। কাছে গিয়ে দেখি তিনি কাঁদছেন। তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আম্মা আমাকে দেখেই চিৎকার করে কেঁদে উঠলেন। তারপর আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে ফেললেন। আমার যতটুকু মনে আছে, বোঝ হওয়ার পর আম্মাকে কোনোদিন আমাকে জড়িয়ে ধরতে দেখিনি, এমনকি আদর করে এভাবে ডাকতেও দেখিনি কোনোদিন। কিন্তু আজ আমায় তিনি জড়িয়ে ধরলেন। আম্মা আমায় জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বললেন, বিথি রে, বিথি, ও মা বিথি, আমার সর্বনাশ হয়ে গেছে রে মা। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? আর এদিক ওদিক তাকিয়ে নিতুকে না পেয়ে বললাম, নিতু কোথায়? আম্মা তখন আরও জোরে জোরে কেঁদে উঠলেন। নিতু নাই মা, নিতুরে জোর কইরা নিয়া পালাইছে হাসান। আমি আরও বেশি অবাক হয়ে বললাম, মানে? হ মা, আমি বিরাট বড় ভুল কইরা ফেলেছিলাম। তোর সর্বনাশ করতে গিয়া আমার নিজের সর্বনাশ আমি কইরা ফেলছি রে মা। আমার খুব অস্থির অস্থির লাগছে, কেন জানি গলা বেয়ে কান্না আসছে। আমি অনেক কষ্টে কান্না লুকিয়ে রেখে বললাম, আম্মা, নিতুকে নিয়ে ও এখন কোথায় আছে? জানি না রে মা, জানি না। হাসানের আগে থাইকা আমার মাইয়ার প্রতি লোভ আছিল। আমি ভাবছিলাম হের সাথে যদি তোর বিয়া দিতে পারি, তাহলে হে আমার মাইয়ার দিকে আর নজর দিব না। কিন্তু কাজ হইল না রে মা, আমি ভুল কইরা ফেলাইছি। আর একজনের লইগা গর্ত করলে সেইখানে নিজের পাই আগে পড়তে হয় রে মা, নিজের পাই আগে পড়ে। আমার কথা শুনে আমি বড় অবাক হলাম আর ভাবলাম, কি অসম্ভব ধুন্ধুমার মহিলা তিনি, কি ভয়ঙ্কর চতুর। কিন্তু এইসব কিছু করে কি লাভ হলো তার? এই যে মানুষ অন্যকে ঠকিয়ে সবসময় নিজে জিতে যেতে চায়, কিন্তু সে কি এভাবে আদেও জিতে যেতে পারে? কিছুতেই পারে না, সে হেরে যায়। সৃষ্টিকর্তা তাকে জিতে যেতে দেয় না। আপাত দৃষ্টিতে আমরা হয়তোবা তাকে দেখি সে জিতে গেছে, তাকে নিয়ে তার সামনে আরও দু চারটা প্রশংসা বাক্যও বলি, কিন্তু বাস্তবে সে হেরেই যায়। আমি বললাম, নিতুকে কি উদ্ধার করা কোনো ব্যবস্থা নাই? আম্মা বললেন, না রে মা, নাই। কি জানি কই গেছে হেরে নিয়া হাসান। তারপর আবার কান্নায় ভেঙে পড়ল আম্মা। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, সান্ত্বনা দিলাম। তবুও তার কান্না কোনোভাবেই থামল না। আব্বা বাজার থেকে ঘরে ফিরলেন সন্ধ্যাবেলায়। আব্বা উঠোনে পা রাখতেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আব্বার কাছে গেলেন আম্মা। এরপর একেবারে আব্বার পায়ের কাছে বসে আব্বার পা ধরে কাঁদতে লাগলেন আম্মা। আব্বা বললেন, কি ব্যাপার, কি হয়েছে? আম্মা সব কিছু ভেঙে ভেঙে বলল। আব্বা তখন বললেন, আমি আগেই বলেছিলাম নিতুরে রাইখা যাওয়ার জন্য। তুমি মুখের জোরে তোমার ভাতিজার পাওয়ারের জোরে নিয়ে গেলা, আমার মাইয়াটারে নিয়া এর জীবন নষ্ট করে দিলা। আব্বার চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তারপর আব্বা এক হাতের পিঠ দিয়ে তার চোখের জল মুছে নিয়ে আম্মার কাছ থেকে পা ছাড়িয়ে ঘরে ফিরলেন। ঘরে ফিরে বাজারের ব্যাগটা রেখে বারান্দায় এসে একটা চেয়ারের ওপর বসলেন। তারপর আম্মাকে বললেন, তোর পাপ আমার মেয়েটাকে গ্রাস করে ফেলেছে, সর্বনাশ হয়ে গেছে আমার। তুই একটা খুনি, তুই একটা দুশ্চরিত্র মহিলা। তোর হিংসা, তোর হৃদয়হীনতা আমার মেয়েটাকে আজ ধ্বংসের পথে নিয়ে গেছে। যা, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। আম্মা তখন কেমন বেকুব বনে গেলেন। তারপর ধীর স্থিরভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় মাথায় হাত চাপড়ে শুধু এই কথাই বলতে লাগলেন, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি ঘর থেকে বেরিয়ে দৌড়ে গেলাম আম্মাকে ফেরাতে, কিন্তু আম্মাকে আটকে রাখা গেল না কিছুতেই।
তিনি হাত চাপড়াতে চাপড়াতে, আমার সর্বনাশ হয়ে গেল রে, আমার সর্বনাশ হয়ে গেল, এই কথা বলে বলে চলে গেলেন কোথায় যেন। 4 বছর পর আমার বিয়ে হয়েছে। বর খুব লক্ষ্মী। 9 বার বিয়ে ভাঙার পর আব্বা যখন ভয় পেয়ে গেছিলেন যে আমার বুঝি আর বিয়েই হবে না, চিরদিন আব্বার গলায় কাঁটা হয়েই ঝুলে থাকতে হবে আমার, কিন্তু 10মবারের বেলা আর বিয়ে ভাঙল না। বর তার মাকে নিয়ে এসে সরাসরি আমায় পছন্দ করলেন। তারপর 2 দিন পরেই বিয়ে হয়ে গেল। এখন আমার এক মেয়ে, মেয়ের বয়স 2। মেয়েও তার বাবার মতোই খুব লক্ষ্মী। আব্বা এখন আমার কাছেই থাকেন। সব মিলিয়ে এখন আমি অনেক সুখী, কিন্তু একটা গোপন দুঃখও আছে আমার। দুঃখটা হলো আমার সৎ মা এবং ছোট বোন নিতুর জন্য। হাসান নিতুকে নিয়ে পালানোর মাসখানেক পরেই সে বাড়ি চলে এলেও নিতু তার সাথে এলো না। আম্মা গিয়ে তার কাছে বললেন, নিতু কই আমার? হাসান বলল, নিতু কই এটা আমি কি করে জানবো? আমি কি নিতুকে নিয়ে কোথাও গিয়েছিলাম নাকি? এরপর আম্মা পুলিশের কাছে গিয়েছিলেন, কিন্তু দলীয় প্রভাব থাকার কারণে হাসানের নামে কোনো কেসই লেখেননি পুলিশ। আব্বা নিজেও চেষ্টা করেছিলেন পুলিশের কাছে গিয়ে, কিন্তু পুলিশ জানালেন প্রমাণ ছাড়া কিছু করা যাবে না। তাছাড়া হাসান সাহেবের মতন এমন সমাজসেবকের নামে অপবাদ রটানোর জন্য আপনাদের নামে যদি সে মানহানির মামলা করে, তখন কিন্তু আপনারাই নিজের বিপদে পড়বেন। আব্বার পিঠ তখন আপনা আপনি দেওয়ালে ঠেকে গেল। তাই তিনি এই নিয়ে আর খুব একটা বাড়াবাড়ি করতে পারলেন না। আর আম্মা ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘোর পাগল হয়ে গেল। কিছুদিন তিনি বাজারে বাজারে ঘোরাফেরা করলেও একসময় পুরোপুরি নিরুদ্দেশ হয়ে গেল। আমি এখনও নিতুকে মনে মনে খুঁজে বেড়াই, খুঁজি আম্মাকেও। বাড়ি থেকে বের হয়ে কোথাও গেলে রাস্তার দুপাশে তাকাই, এই আশা নিয়ে যে যদি হঠাৎ করে চোখের সামনে আম্মা কিংবা আমার বোনটি চোখে পড়ে যায়। কিন্তু দুঃখজনক হলো দুজনের কাউকেই কোনোদিন এক পলকের জন্যেও চোখের সামনে পাইনি আমি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।